সমুদ্রের নীল জলরাশির দিকে তাকালে আমরা শুধু ঢেউ দেখি, কিন্তু এই ঢেউয়ের ওপরেই দাঁড়িয়ে আছে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড। ধরুন, আপনি আজ ঠিক করলেন একটি জাহাজ কিনবেন, কিন্তু জাহাজ কেনা কি একটা গাড়ি কেনার মতো সহজ? একদমই না। একটি আধুনিক কার্গো জাহাজের দাম শুরু হয় $50 মিলিয়ন থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 600 কোটি টাকারও বেশি। বড় জাহাজগুলোর দাম অনায়াসেই 1500 কোটি টাকা ছাড়িয়ে যায়। এটি একটি কমার্শিয়াল এয়ারলাইনার বা আস্ত একটি দ্বীপের চেয়েও দামি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনি যে কোম্পানির লোগো জাহাজের গায়ে দেখেন, তারা আসলে সেই জাহাজের মালিক নয়। তাহলে এই বিশাল বিশাল জাহাজগুলোর মালিক আসলে কারা? আর তারা কিভাবে এই লোহার পাহাড় থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে? আজ আমরা এই ভিডিওতে শিপিং জগতের এমন সব রহস্য উন্মোচন করব, যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। আমরা জানব জাহাজের নির্মাণ থেকে শুরু করে চট্টগ্রামের শিপব্রেকিং ইয়ার্ডের মৃত্যু পর্যন্ত পুরো চক্রটি। একটি জাহাজ তৈরি করা কোনো সাধারণ ইঞ্জিনিয়ারিং নয়। এটি হলো 40,000 টন স্টিলকে এমনভাবে জোড়া দেওয়া যাতে সেটি উত্তাল সমুদ্রের বিশাল ঢেউয়ে ভেঙে না পড়ে। এই জাহাজগুলো সাধারণত চীন, দক্ষিণ কোরিয়া বা জাপানের শিপইয়ার্ডে তৈরি হয়। হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ বা চায়না স্টেট শিপবিল্ডিংয়ের মতো জায়ান্ট কোম্পানিগুলো এই কাজ করে। একটি জাহাজের ভেতরে কি থাকে? এর ইঞ্জিনটি একটি 4 তলা দালানের সমান উঁচু। এর ক্ষমতা প্রায় 1 লাখ ঘোড়ার শক্তির সমান। এই ইঞ্জিনগুলো একটানা 20 থেকে 25 বছর চলার জন্য তৈরি করা হয়। কিন্তু জাহাজের দাম কিন্তু ফিক্সড নয়। আপনি যখন অর্ডার দেবেন, তখন বিশ্ববাজারে লোহার দাম কত, আপনি কী ধরনের ইঞ্জিন ব্যবহার করছেন এবং কোন ইয়ার্ডে তৈরি করছেন, তার উপর দাম নির্ভর করে। এখানে 1% এদিক সেদিক মানেই কয়েক মিলিয়ন ডলারের পার্থক্য। শিপিং জগতের সবচেয়ে বড় সত্য হল, মালিকরা জাহাজ চালায় না, আর চালকরা জাহাজের মালিক নয়। যেমন ধরুন মার্স্ক বা এমএসসি, তারা হলো অপারেটর। তারা লজিস্টিক বোঝে, কন্টেইনার বোঝে, কিন্তু জাহাজ কেনার বিশাল ঝুঁকি তারা সবসময় নিতে চায় না। তাই তারা জাহাজ ভাড়া নেয়। জাহাজের আসল মালিক হয়তো এথেন্সের কোনো ধনী পরিবার, যাদের পরিচয় সাধারণ মানুষ জানেই না। গ্রিসের এই পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে সমুদ্র শাসন করছে। তারা যখন দেখে জাহাজের দাম কম, তখন তারা শত শত জাহাজ কিনে ফেলে। আবার যখন দাম বাড়ে, তখন সেগুলো চড়া দামে ভাড়া দেয়। এছাড়া জার্মান ফান্ড বা জাপানি লিজিং কোম্পানিগুলোও বড় বড় বিনিয়োগকারী। তাদের কাছে জাহাজ হলো একটি অ্যাসেট বা সম্পদ, যা থেকে তারা প্রতি মাসে নিশ্চিত ভাড়া পায়। জাহাজ থেকে টাকা আয়ের 3টি প্রধান পদ্ধতি আছে। প্রথমটি হলো টাইম চার্টার। এটি অনেকটা বাসা ভাড়ার মতো। কোনো কোম্পানি 5 বা 10 বছরের জন্য আপনার জাহাজ ভাড়া নেবে এবং আপনাকে প্রতিদিনের হিসেবে টাকা দেবে। এটি সবচেয়ে নিরাপদ। দ্বিতীয়টি হলো বেয়ারবোট চার্টার। এখানে মালিক শুধু জাহাজটি দিয়ে দেয়। ক্রু নিয়োগ থেকে শুরু করে তেল কেনা, সব দায়িত্ব ভাড়াটে কোম্পানির। মালিক শুধু বসে বসে টাকা পায়। তৃতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর হলো স্পট মার্কেট। এটি হলো শেয়ার বাজারের মতো। আজকে জাহাজের ভাড়া $10,000, তো কাল হয়তো $1 লাখ। যুদ্ধের সময় বা বড় কোনো সংকটে যখন জাহাজের অভাব পড়ে, তখন এই স্পট মার্কেটের মালিকরা রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যায়। 2021 সালে যখন সুয়েজ খালে জাহাজ আটকে গিয়েছিল, তখন অনেক মালিক 1 মাসেই সারা বছরের আয় করে ফেলেছিলেন। এত টাকা আসে কোথা থেকে? কেউ কি পকেট থেকে 600 কোটি টাকা দিয়ে জাহাজ কেনে? না, এখানে খেলাটা হয় ব্যাংকের টাকায়। সাধারণত 70% টাকা ব্যাংক লোন দেয়, কিন্তু এই লোনের একটি বিশেষ দিক আছে। মালিকরা সরাসরি নিজের নামে জাহাজ কেনেন না। তারা স্পেশাল পারপাস ভেহিকল বা এসপিভি ব্যবহার করেন। মানে হলো, একটি জাহাজের জন্য একটি আলাদা কোম্পানি। এই কোম্পানিগুলো সাধারণত পানামা, লিবেরিয়া বা মার্শাল আইল্যান্ডসে নিবন্ধিত থাকে। কেন? কারণ যদি কোনো জাহাজ সমুদ্রে ডুবে যায় বা পরিবেশ নষ্ট করে, তবে মালিকের অন্য জাহাজগুলো যাতে আইনি ঝামেলায় না পড়ে। এছাড়া এই দেশগুলোতে ট্যাক্স অনেক কম দিতে হয়। এটি হলো এক বিশাল আইনি গোলকধাঁধা, যা বড় বড় ইনভেস্টরদের রক্ষা করে। শিপিং ব্যবসা যেমন লাভের, তেমনি ঝুঁকির। 2008 সালের অর্থনৈতিক মন্দার কথা ভাবুন। তখন হুট করে জাহাজের চাহিদা কমে গেল।
যে জাহাজের দাম ছিল $100 মিলিয়ন তা রাতারাতি 60 মিলিয়নে নেমে এলো। অনেক কোম্পানি দেউলিয়া হয়ে গেল। আরেকটি বড় ঝুঁকি হল আবহাওয়া এবং জলদস্যু। যদিও আধুনিক প্রযুক্তিতে জলদস্যুতা কমেছে, কিন্তু যুদ্ধের প্রভাব এখনও অনেক বেশি। লোহিত সাগর বা হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে ইন্স্যুরেন্সের দাম কয়েক গুণ বেড়ে যায়। তখন মালিকদের লাভের অংশ কমে যায়। এছাড়া বর্তমানে পরিবেশগত নতুন সব আইন আসছে। কার্বন নিঃসরণ কমানোর জন্য পুরনো জাহাজগুলোতে কোটি কোটি টাকার নতুন ইঞ্জিন লাগাতে হচ্ছে। যারা এই খরচ সইতে পারে না, তাদের ব্যবসা বন্ধ করে দিতে হয়। আমরা এখন একটি পরিবর্তনের সময় দাঁড়িয়ে আছি। আগামী 10 বছরের মধ্যে ডিজেল চালিত জাহাজ হয়তো নিষিদ্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এলএনজি বা মিথানল চালিত জাহাজ নিয়ে। মালিকদের জন্য এটি একটি বড় বাজি। আপনি যদি আজ $150 মিলিয়ন দিয়ে একটি ডিজেল জাহাজ কেনেন, আর 5 বছর পর সেটি যদি ইউরোপের বন্দরে নিষিদ্ধ হয়, তবে আপনার সব টাকা লস। তাই মালিকরা এখন পরিবেশ বান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ করছেন। কিন্তু এই প্রযুক্তি অনেক দামি এবং অনিশ্চিত। এই যে অনিশ্চয়তার সাথে লড়াই, এটাই হলো শিপিং ব্যবসার আসল চ্যালেঞ্জ। 25 বছর পর একটি জাহাজের শরীর যখন আর সমুদ্রের নোনা জল সইতে পারে না, তখন তার সময় হয় বিদায় নেওয়ার। এই জাহাজগুলো তখন আর পণ্য পরিবহনের যোগ্য থাকে না। কিন্তু এর ভেতরে থাকা হাজার হাজার টন স্টিল এখনও মূল্যবান। জাহাজটি তখন তার শেষ যাত্রা শুরু করে। তার গন্তব্য হয় বাংলাদেশ বা ভারতের শিপ ব্রেকিং ইয়ার্ড। চট্টগ্রামের সীতাকুণ্ডে যখন একটি বিশাল জাহাজকে সৈকতে তুলে ফেলা হয়, তখন সেটি হয়ে ওঠে স্টিলের খনি। হাজার হাজার শ্রমিক সেই জাহাজটিকে হাত দিয়ে এবং গ্যাস কাটার দিয়ে টুকরো টুকরো করে। এই মরা জাহাজ থেকেও মালিক $15 থেকে $20 মিলিয়ন আয় করে নিতে পারে। একটি জাহাজের জন্ম যেখানেই হোক, তার শেষ ঠিকানা প্রায়ই হয় আমাদের এই সোনার বাংলায়। শিপিং ইন্ডাস্ট্রি হলো এক অদৃশ্য জগৎ। আপনি যখন অনলাইনে একটি ফোন অর্ডার করেন বা বাজার থেকে ফল কেনেন, তার পেছনে এই বিশাল দানবগুলোর অবদান থাকে। $150 মিলিয়ন একটি জাহাজ মানে কেবল লোহা আর স্টিল নয়, এটি হলো হাজার হাজার মানুষের শ্রম, $বিলিয়ন ঝুঁকি এবং বিশ্ব অর্থনীতির স্পন্দন। সমুদ্রের ঢেউ যেমন কখনো স্থির থাকে না, শিপিং ব্যবসাও তেমনি। এখানে টিকে থাকতে হলে যেমন লাগে সাহস, তেমনি লাগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজ যে মালিক বিলিয়নিয়ার, কাল মন্দার কবলে পড়ে সে নিঃস্ব হয়ে যেতে পারে। কিন্তু এই যে ঝুঁকি আর প্রাপ্তির খেলা, এটাই সমুদ্রের রাজাদের যুগের পর যুগ ধরে টিকিয়ে রেখেছে।